নমস্কার, আমদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে আবারও হাজির আমি বর্ণা। আজ নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সাথে রয়েছি। শিল্প সাধনা বিভাগে আজ আমাদের সাথে রয়েছে আত্রেয়ী মজুমদার, যার জন্ম কোচবিহারে, বেড়ে ওঠাও কোচবিহারে, কিন্তু ধ্যান, জ্ঞান, নেশা এবং পেশাও বলা চলে নাচ। নাচকে ঘিরেই কিন্তু এই আত্রেয়ী মজুমদার। আপনাকে স্টুডিওতে স্বাগত। প্রথমেই বলি, তোমার সাথে আমি তুমি করে কথা বলবো, তাহলে আমাদের যে আজকের সাক্ষাৎকার বলো বা আলোচনা বলো বা আড্ডাই বলো, সেটা খুব সহজ হয়ে যাবে। একদম। তো প্রথমেই কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো, একদম বিন্দাস। তো আমরা আমাদের আজকের যে মূল বিষয় সেটাতে আস্তে আস্তে চলে যাই এবং আত্রেয়ীর কাছ থেকে আমরা শুনবো তার জীবনের বেশ কিছু গল্প, তার ভালো মন্দ সবটা মিলিয়ে। তো আত্রেয়ী, প্রথমেই আসি যে নাচ শেখা শুরু কবে থেকে বা নাচের জগতে আসা কিভাবে? আমি যেহেতু একটি সাংগীতিক পরিবারের মধ্যে আমার জন্ম, বেড়ে ওঠা, তো একদম ছোটবেলায় আমার যখন 3 বছর বয়স, সেই সময় মায়ের কাছে নাচ শিখে জাস্ট নর্মালি পাড়ায় যেমন অনুষ্ঠান হয়, মা ছোটবেলা থেকে নাচ জানতো। পরবর্তীকালে মায়ের আর নাচ করা হয়নি কোনো কারণে, তো মায়ের খুব ইচ্ছে ছিল যে মায়ের মেয়ে হলে নাচ করবে। সেই মায়ের ইচ্ছেটাই মনে হয় আমার মধ্যে দিয়ে পূরণ করা। তো মায়ের কাছে নাচ শিখে মঞ্চে ওঠা যেমন হয়, আর 5টা বাচ্চাদের পাড়ার মঞ্চে নাচ করা, সেই থেকেই শুরু করা। তারপরে তখন আমার বাড়ির লোকের মনে হয়েছিল যে নাচটা শেখানো যেতেই পারে, মায়েরও খুব ইচ্ছে ছিল। তারপরে আস্তে আস্তে নাচের স্কুলে আর 5 জনকে যেমন ভর্তি করে দেয়, তেমনি আমাকেও ভর্তি করে দেওয়া। সেখান থেকেই নাচের ইন্টারেস্ট, নাচের প্রতি ভালোবাসা, আস্তে আস্তে পরবর্তীকালে নাচ নিয়ে পড়াশোনা বা নাচটাকে প্রফেশন হিসেবে এখন এই জায়গাটাই বেছে নেওয়া। একদম। তো মায়ের হাত ধরে নাচ শেখার শুরু, তারপর আস্তে আস্তে এই নাচকে নিয়ে চর্চা করতে করতে দীর্ঘদিনের চর্চায় এই সাফল্য। তো তুমি এখন নৃত্য শিক্ষিকাও বটে। হ্যাঁ, আমি নৃত্য শিক্ষিকা এবং নৃত্য শিক্ষার্থীও সাথে। হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সঙ্গীত ভবনে রবীন্দ্র নৃত্য নিয়ে অনার্স কমপ্লিট করা। আমার মাস্টার্স ভারতনাট্যমে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়া। পরবর্তীকালে নাচ নিয়ে আরো উচ্চতর গবেষণার দিকে বা উচ্চতর পড়াশোনা যাতে করা যায়, সেই দিকেও আমি যাচ্ছি বা পড়াশোনা করছি, সেই চেষ্টা চালাচ্ছি। তার সাথে সাথে শিখছি তো অবশ্যই, কারণ আমার মনে হয় যে শেখার শেষ নেই। আর এই শিল্পের জগতে রেওয়াজটা প্রতিনিয়ত জরুরি, আর তার সাথে সাথে শেখাচ্ছিও, স্টুডেন্টও তৈরি করছি। সেক্ষেত্রে একটু প্র্যাকটিসও হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। ওদেরকে তৈরি করতে গিয়ে আমার মনে হয় যে আমার ওই রেওয়াজটা, প্র্যাকটিসটা সেটাও হয়ে যায়। তাছাড়া নিজের তো একান্ত প্র্যাকটিস বা একান্ত রেওয়াজের তো একটা আলাদা সময় থাকে, সেটা তো নিজের একান্ত জিনিস। একদম, একেবারেই তাই। তো এই যে নাচের গল্প তো আমরা শুনলাম, ছোটবেলাটা কিভাবে বড় হয়ে উঠলে তুমি? শুধু তো নাচকে ঘিরে নয়, তোমার স্কুল, তোমার পরবর্তী জীবনে আবার যখন উচ্চ মাধ্যমিক দিয়েছো, সেটাও তোমার যে যে স্কুলগুলোতে পড়েছো, আমরা একটু সেই সম্পর্কে জানতে চাই। ছোটবেলায়, একদম ছোটবেলায় সারদা শিশু তীর্থতে আমার পড়াশোনা করা। তারপরে পরবর্তীকালে ক্লাস 5 থেকে 10 অবধি আমি যেহেতু কোচবিহার জেলার মেয়ে, কোচবিহারেরই নিউটন গার্লস হাই স্কুলে সেখানে পড়াশোনা করা। মাধ্যমিক পাশ করে কোচবিহারের ইন্দিরা দেবী হাই স্কুল, মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়, সেখানে 11-12টা পড়ে পরবর্তীকালে পড়াশোনার জন্য, নাচ নিয়েই পড়াশোনার জন্য শান্তিনিকেতনে, আমার স্বপ্নের জায়গা যেটা ছিল যে বড় হয়ে নাচ নিয়েই পড়াশোনা করব, সেই ইচ্ছেটাই ছিল। তো সেটা নিয়ে শান্তিনিকেতনে সঙ্গীত ভবনে পড়তে যাওয়া। একদম। তো এই যে নাচ নিয়েই আমি পড়বো, নাচ নিয়েই আমি এগোবো, এই ভাবনাটা কাউকে দেখে অনুপ্রাণিত হয়ে না নিজে থেকেই এসেছে সম্পূর্ণটা? নিজে থেকে তো সম্পূর্ণটা পুরোপুরি হয় না, যেহেতু আমার বাড়িতে আমি গান বাজনার পরিবেশে বড় হয়ে ওঠা। আমার জেঠু যিনি ছিলেন, তিনি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী করুণাময় মজুমদার। আচ্ছা। তিনিও শান্তিনিকেতনে একসময় সঙ্গীত ভবনে পড়তে যাওয়া, পরবর্তীকালে শান্তিনিকেতনে পাঠ্যভবনে সঙ্গীত শিক্ষক হিসেবেই তিনি নিযুক্ত ছিলেন।
আমার বাবাও গান বাজনা করে, থিয়েটার করে। সবচেয়ে বড় বিষয় আমার দাদু, তিনিও আজ আর নেই, জ্ঞানময় মজুমদার, বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, নাট্য পরিচালক হিসেবেও তিনি বহু তার কাজ করে গেছে। তো সেই সূত্রেই পরিবারের সেই ধাঁচটা থেকেই আমার পাওয়া, যেহেতু বাড়ির অধিকাংশ সময় জুড়ে বা বাড়ির অনেকেই শান্তিনিকেতনই পড়াশোনা করে বেড়ে ওঠে, সেই থেকে আমারও একটা ইচ্ছে ছিল ওই আর কি। একদম সেই বাড়ির ধারাটাকে বা বংশ পরম্পরার সেই যে ধারাটা, সেটাকে কোথাও গিয়ে খানিকটা বুঝিয়ে রাখা, তাই তো? একদম। তো এত প্রফেশন ছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাশাপাশি টিচার, প্রচুর টিচার তো তুমি বটেই, তবে নাচের টিচার, তো সমস্ত কিছুকে ছেড়ে শুধুমাত্রই কি বংশ পরম্পরার ধারা? শুধুমাত্র বংশ পরম্পরার ধারা কেবল নয়, আমার বাবার মা সবসময় বলতো যে তোমার যেটা নিয়ে পড়াশোনা করার ইচ্ছে, যে বিষয়টা তোমার ভালো লাগে, তুমি সেই বিষয়টা নিয়েই পড়তে পারো, আমাদের কিছু জোরের বিষয় নেই বা জোর করে কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নেই। ছোটবেলায় বাড়িতে ঘুম থেকে উঠে গান শুনে ঘুম ভাঙা বা নাটকের রিহার্সেল দেখা, কিংবা রাতে হয়তো বাবার রেওয়াজ শুনেই ঘুমোতে যাওয়া, সেইভাবে অভ্যস্ত বড় হয়ে ওঠা। তো সেই দিকটা থেকে কিছুটা আমারও মনে হয়েছে যে এই জিনিসটা নিয়েই এগোনো যেতে পারে, বা এটা রন্ধ্রে রন্ধ্রে ছিল, এটা চেষ্টা করে দেখতে পারি। মানে শুধু পরিবারের জন্য না, এটা একটা ভালোবাসা, মানে একটা নিজের একটা মনের আরাম, মনের শান্তির জায়গা যেটা, সেটা। একদম ভীষণ সুন্দর বললে তুমি। তো এই যে নৃত্য নিয়ে তোমার এগিয়ে যাওয়া, কলকাতায় যাওয়া, শান্তিনিকেতনে পড়া, রবীন্দ্র ভারতীতে পড়া, তো তাতে তো তুমি প্রচুর বিখ্যাত মানুষদের সংস্পর্শে এসছো, তাদের সাথে কাজ করেছো বা করার সুযোগ হয়েছে। তো সেটা যদি আমাদের আজকের যারা দর্শক বন্ধু রয়েছে তাদের সাথে। শান্তিনিকেতনে সঙ্গীত ভবনে যখন আমি পড়াশোনা করার সুযোগ পাই, বিখ্যাত গুণী মানুষদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। পরবর্তীকালে কলকাতায় যখন আমি পড়াশোনা করতে আসি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সেখানে পড়াশোনার পাশাপাশি কলকাতার বিভিন্ন বড় বড় মঞ্চে আমার একক নাচের সোলো পারফরমেন্স দেখানোর আমার সুযোগ ঘটেছে ঈশ্বরের আশীর্বাদে এবং অবশ্যই আমার গুরুদের আশীর্বাদে। আমি 2022 সাল, সে সময় আমি বিখ্যাত নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী, তার একটি প্রোডাকশনে কাজ করবার সুযোগ পাই জ্ঞান মঞ্চে, সাফায়ারের। পরবর্তীকালে 2023-এ জি বাংলা ডান্সে, সেখানেও কোরিওগ্রাফার, ডিরেক্টরদের ডাকে একটি প্রোডাকশনে, সেখানে আমি কাজ করার সুযোগ পাই। 2024 সালে 2023, ভুল বললাম, 24 নয়, 2023-এই রাজ্য সঙ্গীত একাডেমিতে, সেখানে আমি সৃজনশীল নৃত্যে স্থান অধিকার করি। তাছাড়াও আমার নাচ নিয়ে বা আমার নাচের সম্বন্ধে বিভিন্ন লেখানি উত্তরবঙ্গ সংবাদ, আনন্দবাজার পত্রিকা, সেখানেও বিভিন্ন লেখালেখি আমার নাচ নিয়ে করা হয়েছে। 2024 সালে বসন্ত উৎসবের সময় বিখ্যাত অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুর অর্থাৎ শাশ্বতী দি, শ্রেয়া দি, তাদের সান্নিধ্যে আমি কাজ করার সুযোগ পাই, তাদের ডাকে শান্তিনিকেতনে। এভাবেই চলছে আর কি। একদম। তো ভবিষ্যতে তুমি এই নাচকে কেন্দ্র করে কি কি ভাবছো? নাচকে কেন্দ্র করে ভাবা তো এখনো তো শিখছি। আমার মনে হয় যে শেখার কখনো শেষ নেই। গুরুদের ছত্রছায়ায় যেন থাকতে পারি, আরো ভালো করে যেন আমি শিখতে পারি, আমার সাধনাটা বজায় রাখতে পারি, বিভিন্ন ভালো ভালো প্রোডাকশনের কাজ করতে পারি। 2024 সালে অভিব্যক্তি আর্ট ফেস্টিভ্যালে গুজরাট ইউনিভার্সিটিতে বিখ্যাত রিনাউন্ড ভারতনাট্যম ডান্সার দেবযানীদি, তার সান্নিধ্যে একটি প্রোডাকশনে আমি কাজ করার সুযোগ পাই। সেখানে আমি গিয়ে সেই প্রোডাকশনটায় কাজ করতে পারি। দেবযানীদি সেই সুযোগটা আমাকে করে দিয়েছিল। তো এইভাবেই আমার কাজের সুযোগ চলছে। বিভিন্ন প্রোডাকশনগুলোতে কাজ করে যেতে চাই। নাচ নিয়ে তো অবশ্যই আরো পড়াশোনা করতে হবে, পরবর্তীকালে গবেষণা করার দিকটা যেন আমি বেছে নিতে পারি, আর তার সাথে সাথে আমার স্টুডেন্টদের যেন আমি তৈরি করতে পারি, আর তাদেরকেও যেন সেই পথটা দেখাতে পারি যে নাচটা শিখে শুধু দুদিনের জন্য নয়, যে আজকে নাচটা করলাম, ইচ্ছে হলো কাল আবার বাদ দিয়ে দিলাম, সেটা নয়। এটা নিয়েও পড়াশোনা করে যে ভবিষ্যৎ তৈরি করা যায়, এটা নিয়েও যে পড়াশোনা করে একটা জায়গা তৈরি করা যায়, নাম করা যায়,
সেটা যেন ওদের মধ্যে আমি বোঝাতে পারি, সেই জায়গাটা যেন তৈরি করতে পারি। একদম। কিন্তু বর্তমানে সময়ে যতটা সীমিত, এই বিষয়টা আমি নিজেও অনেক ক্ষেত্রে ফেস করেছি, তাই তোমায় আজ প্রশ্ন করতে আমার সুবিধে হচ্ছে যে সকলে চায় যে খুব তাড়াতাড়ি একটা জিনিস রপ্ত করে ফেলবো। আমরা একটা জিনিস এমনও হয়েছে কোনো কিছু শিখতে আমাদের 8 মাস 1 বছর তার চেয়েও বেশি সময় লেগেছে, সেটা করতে গিয়ে সেটা নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, যেটাই হোক না কেন, যদি সেটা আমি পারফেক্ট করতে চাই, যদি পারফেকশন আনতে হয়, তো সেই যে সময়টা এখনকার যারা অভিভাবক রয়েছেন তাদের কাছেও নেই, তারাও দিতে চায় না। ইভেন বাচ্চাদের তো সেই ধৈর্যটা এখন অনেকটাই কমে গেছে। তো তারা সেই জায়গা থেকে কি করে ওভারকাম করবে? আমার কাছে মনে হয় মানে আমি শান্তিনিকেতনে পড়তে গিয়ে বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আমার গুরু বা শিক্ষক যাদের সান্নিধ্যে আসতে পেরেছি, যতটুকু শেখার আমি চেষ্টা করেছি, আমার না মনে হয় শিল্পের না চটজলদি কোনো সূত্র নেই। একেবারেই তাই। মানে আমি আজকেই একটা আইটেম তুলে ফেললাম, কালকেই নেচে দিলাম, সেই আইটেমটা ভরতনাট্যম বা কথক যে কোনো নাচেরই হতে পারে, সেই জিনিসটা আমার বডিতেই বসেনি, তৈরিই হয়নি। শুধুমাত্র এখন তো খুব আমরা রিলসের দুনিয়ায় ভাসছি। মানে এটা বলতে খারাপ লাগলেও কথাটা গিয়ে সত্যি, মানে ফেসবুক সোশ্যাল মিডিয়া এমনও কোনো কোনো দেখা যায় যে ঠিকমতো সেই নাচটাই করতে পারছে না, মানে প্রপার আইটেমটা তো দূরের কথা, হাতটা ঠিকমতো নিতেই পারছে না। প্রচুর ভিউয়ার্স, মানে প্রচুর ফলোয়ার্স তাদের, কিন্তু যারা সঠিকভাবে দেখবে, অনেকে চর্চা করে যাচ্ছে, হয়তো তাদের অত মানে ভিউয়ার্স অনেক জায়গায় নেই, ফলোয়ার্স অনেক জায়গায় নেই, বা এরকম অনেক ক্ষেত্রে হচ্ছে ইউটিউব দেখে আমরা শিখে নিচ্ছি। একদম, ইউটিউব দেখে তো অবশ্যই শেখার মানে বিষয় আছে, আমরা তো অবশ্যই শিখবো, কিন্তু নাচ গান না গুরুমুখী বিদ্যা। আগে তো ইউটিউব সোশ্যাল মিডিয়া ছিল না, তাহলে আগের যারা আমাদের যারা পথ দেখিয়ে গিয়েছেন তারা কিভাবে করেছেন? সবকিছুই না একটা সাধনার বিষয়। আর আমরা যেমন বলি যে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সবেতে প্রচুর পড়াশোনা করতে হয়, নাচ গানের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়, আর সাধনার প্রচন্ড দরকার। সাধনা, পড়াশোনা, একাগ্রতা এসব না থাকলে একজন ভালো শিল্পী হয়ে ওঠা যায় না। তাই আমার কাছে মনে হয় যে শিল্পের চটজলদি কোনো সূত্র নেই। দেখছিলাম যে গানের ক্লাসে এসে 2 ঘন্টা সময়টা দেবে, সেই সময়টা নেই, বা রেয়াজ করবে সেই সময়টা নেই, কিন্তু ফোন দেখার বা টিভি দেখার জন্য কিন্তু একটা বরাদ্দ সময় থাকে তাদের কাছে। আর অভিভাবক বলছে আর কি যে এবছরটা থাক, পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে, গানটা হোক বা আঁকা হোক বা নাচ, এবছরটা থাক। তো এই বিষয়টাকে কেন্দ্র করে কি বলবে? অনেকেই এটা মনে করেন, আর ভীষণভাবে এটা বর্তমান চলছে যে আজ আমি আবৃত্তি, গান, নাচ এসবের সাথে যুক্ত আছি বলে কোথাও গিয়ে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। কি মনে হয়? এটা না মানে একদমই ভুল কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়। মানে আমারও যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছিল, আমিও তো সে সময় নাচ করেছি। হ্যাঁ, হয়তো পরীক্ষার কটা দিন হয়তো বাদ থেকেছে, সেই সময়টা তো আর নাচ করে ওঠা হয়নি, কিন্তু মানে আমার মা সব সময় বলতো যে তুমি সারাদিন মানে সারাটা দিন পড়ে নিচ্ছ, পড়ো, একটা সময় তোমার 1 ঘন্টা প্র্যাকটিসের জন্য রাখো। আশা করি 1টা ঘন্টা প্র্যাকটিস করলে আশা করি কোনো ক্ষতি হবে না, কারণ আমরা কি সারাটা দিন পড়ি? মনে হয় সারাটা দিন তো আমরা পড়ি না। ঠিক মোবাইলটা একটু খুটখুট করে নিচ্ছি, একটু বাইরে ঘুরে আসছি, একটু টিভি দেখে নিচ্ছি, তো সবই তো করছি। তার মাঝে যদি আমরা একটু 1 ঘন্টা রেওয়াজ করে নিতে পারি, আমার মনে হয় একটু মাইন্ডটাও ফ্রেশ হলো, চিন্তাধারারও একটু পরিবর্তন হলো, মনেরও শান্তি হলো। মানে যারা গান বাজনা ভালোবাসে, আমার কাছেও এরকম অনেকে শিখতে আসে, যখন দেখি যে ক্লাসের জন্য একটা দিন তাদের যখন প্র্যাকটিস করতে বলছি, ওই ক্লাসে এসে এতটুকুই প্র্যাকটিস, তার বাইরে প্র্যাকটিস নেই। আর যারা মানে মানে ইংলিশ মিডিয়ামের তো প্রচুর চাপ, তো সেক্ষেত্রে মানে আমি কিন্তু কাউকে ছোট করছি না, কর্মীদেরকে প্রচুর পড়ার চাপ, সেখানে বলছে প্রতিদিন ম্যাম, প্রতিদিন প্রচন্ড পড়া, প্রতিদিন প্রচুর পড়তে হচ্ছে, একটুকুও সময় নেই। আবার একটুকুও সময় নিয়ে আবার বলছে ম্যাম, এই যে আপনি যে পড়াশোনা করে নাচ নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিভাবে আপনার মতো পড়াশোনা করে এগিয়ে যাওয়া যেতে পারে? আমি যেমন পড়াশোনাও করেছি, তেমনি প্র্যাকটিসটা করে, রেওয়াজ সাধনা করে তারপর এই লাইনে পড়াশোনা করতে এসেছি। তাই ওটা না ওই সারাদিন পড়ছি নাচের জন্য একটা দিন একটু সময়, বা গানের জন্য। তো এই নাচের সাথে যুক্ত থাকার সময় দীর্ঘ অনেক দিনের এই জার্নি, তো এই জার্নিতে কখনো তুমি এমন কোনো সিচুয়েশন ফেস করেছো যেটা তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে?
ভীষণ কষ্ট বলতে কিছু কিছু সময় এমন হয়েছে যে মানে শরীরটা কখনো হয়তো খুব খারাপ হয়ে গেছে, তার মধ্যেও প্র্যাকটিস তো করে যেতেই হবে, প্র্যাকটিস করতে হচ্ছে। দিয়ে হয়তো যেহেতু কলকাতায় মানে আমাকে একাই থাকতে হয়, আমার পরিবারের লোক যেহেতু কোচবিহারেই থাকে, সে কারণে একা থাকার দরুন যা হয়, তখন তো বাড়িতে মানে বাড়ির কাছের লোকদের সেখানে পাওয়া যায় না, তখন মনে হয়েছে যে একটু তারা কাছে থাকলে ভালো হতো। যেহেতু আমার পরিবার প্রচন্ড সাপোর্টিভ, সে কারণে এখনো পর্যন্ত সেই ফেজটা আমাকে মানে আসতে হয়নি। তবে আমার মনে হয় যে আমার থেকেও হয়তো অনেকে আরো অনেক স্ট্রাগল করে ওঠে, কারণ অনেকের হয়তো গান বাজনার খুব ভালোবাসে বা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, অনেকের পরিবার হয়তো সেই সাপোর্টটাই দিয়ে ওঠে না, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে সেটা ফেস করতে এখনো পর্যন্ত হয়নি। তবে সবকিছু, শিল্প হোক, পড়াশোনা হোক, যে কোনো কাজ হোক, সবের পিছনেই তো প্রচুর কষ্ট থাকে, আর কষ্ট না করলে আমাদের একটা বাংলা কথাই আছে যে কেষ্ট মেলে না, তাই চেষ্টা কষ্ট দুটোই চালিয়ে যেতে হবে। একদম। আর সবচেয়ে ভালো মুহূর্ত কি রয়েছে এই জার্নিতে? যদি ছোট থেকে আমার নাচের জীবনে যদি বড় হয়ে মানে আশা দেখি এই বড় হয়ে ওঠার জীবনে, তো অনেক অনেক আনন্দের মুহূর্ত। প্রথম যখন আমি শান্তিনিকেতনে পড়ার সুযোগ পাই, সেই দিনটা আমার কাছে একটি স্বপ্নের মতো ছিল। সেখানে গিয়ে বহু যখন গুণী মানুষদের সান্নিধ্যে আসার সুযোগ পাই, তাদের কাছে শেখার সুযোগ পাই, কিংবা আমার জীবনে একটি খুব বড় স্বপ্ন ছিল যে আমি শান্তিনিকেতনের মানে যেহেতু নাচ নিয়েই ওখানে পড়ার স্বপ্ন ছিল, সেহেতু শান্তিনিকেতনের বসন্ত উৎসবে কখনো না কখনো পারফর্ম করার সুযোগ। আমি যখন মা আমাকে বলতো, আগে যখন আমি টিভিতে দেখতাম, ছোট ছিলাম, তখন মা বলতো যে ভালো করে পড়াশোনা করো, তুমিও নাচটা ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো, তুমিও দেখবে ওখানে যাওয়ার সুযোগ পাবে। তো একসময় বাড়িতে হতো যে যেহেতু জেঠুও শান্তিনিকেতনে শিক্ষকতা করেছেন বহু বছর, তাই আমরা ঠিক দোলের দিন সকালবেলায় বা যে কোনো শান্তিনিকেতনের অনুষ্ঠানে টিভিটা খুলে, দূরদর্শনটা খুলে বসে থাকতাম, কখন জেঠুর অনুষ্ঠান দেখাবে আর বসন্ত উৎসবের আরো যা যা অনুষ্ঠান দেখাবে। তো আমারও খুব ইচ্ছে হতো এই যে সঙ্গীত ভবনের সিনিয়ররা, দাদা দিদিরা যখন নাচ করছে, আমি কবে ওই মঞ্চটাতে যাব, করতে পারবো। তারপরে সেই দিনটা হয়তো আমার জীবনেও একদিন আসলো। আমিও যখন ওখানে পড়তে গেলাম, গিয়ে ওই সেই মঞ্চটা, লাখো লাখো দর্শক, আমার বাবা মাও দেখতে এসেছিল, কিন্তু এত ভিড়, তারাও আমাকে মঞ্চে এত ভিড়ে বুঝতে পারছিল না, আমিও তাদের মঞ্চে মানে ভিড়ে এত বুঝতে পারছিলাম না। কিন্তু ওই মঞ্চটা এখানে সামনে লাখো লাখো দর্শকের মধ্যে থেকে নাচ একটা, সেটা একটা আলাদা অনুভূতি হচ্ছিল, অনেক বড় প্রাপ্তি। তারপরে তো পরবর্তীকালে যখন কলকাতায় আসা হয়, তাছাড়া শান্তিনিকেতনেও বহু আনন্দের মুহূর্ত আছে। শুধু তো নাচটা করতে গিয়েছি সেখানে, শুধু নয়, প্রকৃতির সাথে মিশতে পেরেছি, সেই জায়গাটাকে জানতে পেরেছি, অনেক গুণী মানুষদের, অনেক বহু আশ্রমিকদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি, সেটা একটা বিশাল বড় প্রাপ্তি ঘটেছে। কলকাতায় এসে বিভিন্ন যখন বড় বড় অনুষ্ঠান করার সুযোগ মানে ঘটেছে, সেখানেও অনেক আনন্দের মুহূর্ত এসেছে, এই আর কি। একদম, ভীষণ ভালো। আর কি কি পুরস্কারে সম্মানিত হয়েছো তুমি এখন? আমি 2019 কি 20 সাল, এরকম, আমার ঠিক সালটা মনে পড়ছে না, ওই সময় বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিভার্সিটি লেভেলের প্রতিযোগিতা আমি ভারতনাট্যমে স্থান অধিকার করি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীকালে আমি কলকাতায় এসে যখন বহু মঞ্চে আমি আমার একক নৃত্যের মানে একক নৃত্য যখন আমি দেখাই, সেখানে বহু জায়গায় সম্মানিত হয়েছি। তাছাড়া 2023 সালে আমি রাজ্য সঙ্গীত একাডেমিতে সৃজনশীল নৃত্যে আমি স্থান অধিকার করি। একদম, আমরা আজ এই শিল্প সাধনা বিভাগে তোমাকে পেয়ে ভীষণ আনন্দিত। অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শেয়ার করলে তুমি আমাদের সাথে। তবে তুমি কোন কোন গুরুর সান্নিধ্যে এখনো পর্যন্ত এসেছো? একদম ছোটবেলায় কোচবিহারে আমি বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি নাচ শিখেছি। পরবর্তীকালে ক্লাস 5 কিংবা 6 যখন শান্তিনিকেতনে আমি নাচ শিখতে যেতাম আলাদা করে, আমার গুরুজি বিখ্যাত নৃত্যশিল্পী, শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের কথাকলি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি, শঙ্কর নারায়ণ স্যার। তার কাছে আমি নাচ শেখা শুরু করি, বা গুরুজির কাছে আমি এখনও নাচ শিখছি। তার পরবর্তীকালে তো সঙ্গীত ভবনে যখন আমি পড়াশোনার সুযোগ পাই, সেখানে বিখ্যাত
নৃত্যশিল্পী, বিখ্যাত আশ্রমিক, তাদের কাছে আমি শেখার সুযোগ পেয়েছি। রবীন্দ্রভারতীতে যখন পড়তে এলাম, বিখ্যাত শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি শিখতে পেরেছি। এখন আমি শিখছি নাচ, ভরতনাট্যম শিখছি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভরতনাট্যম বিভাগের অধ্যাপক শ্রী রাহুল দেব মণ্ডল আমার যিনি গুরুজি, আর তার সাথে বিখ্যাত নৃত্যশিল্পী গুরু কোহিনূর সেন বরাট, যার কাছে আমি সৃজনশীল নৃত্যের তালিম নিচ্ছি। বাহ, ভীষণ ভালো। আরো অনেক দূর এগিয়ে যাও, অবশ্যই নাচে নাচে তালে তালে ছন্দে ছন্দে তুমি থাকো, এটাই আশা রাখবো। এবং তার সঙ্গে বলতে হয়, এই যে এত বছরের জার্নি, সব সময় যে তুমি সকলের কাছ থেকে প্রশংসা পাবে তা কিন্তু নয়। প্রচুর কটূক্তি, সমালোচনা, সেগুলো হয়তো তোমাকে ফেস করতে হয়েছে। সেগুলোকে কিভাবে ফেস করেছো? দেখো, শিল্পের খারাপ সমালোচনাও আছে, ভালো সমালোচনাও আছে। আমার মনে হয় কোনো কাজে বা যে কোনো দিকেই বড় হয়ে উঠতে গেলে বা সেই পথটা অতিক্রম করতে গেলে দুটো সমালোচনাকেই নিতে হবে। আমি শুধু ভালো সমালোচনাই নেব, খারাপ সমালোচনা নেব না, সেটা তো হতে পারে না। তো ভালো সমালোচনাও যেমন হয়েছে, আমার সিনিয়ররা যারা বা টিচাররা যারা, তারা কখনো যেই সব জায়গাগুলোতে ভুল হয়েছে কোনো কাজ করতে গিয়ে, সেগুলো খুব সুন্দর করে, খুব স্নেহ করে, ভালোবেসে সেই ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করেছেন তারা, যাতে আমি আরো শিখতে পারি। আমিও সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি বা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে নাচ নিয়ে আরো এগিয়ে যেতে পারি। একদম। আর তুমি এখন যে নৃত্য প্রতিষ্ঠান তৈরি করেছো, সেই প্রতিষ্ঠানের নাম কি? আমার স্কুলের নাম ধ্রুপদী। আচ্ছা, তো এই নৃত্য প্রতিষ্ঠানে তুমি যখন শেখাচ্ছ, এখনকার প্রজন্মকে শেখাতে গিয়ে তুমি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ, নাকি সবটাই খুব ইজি? না, সবটাই খুব ইজি না, কারণ আমাকে অনলাইন অফলাইন দুভাবেই ক্লাস করাতে হয়। যেহেতু আমার পড়াশোনা নাচের অনুষ্ঠান, তার জন্য বেশিরভাগ সূত্রেই আমার কলকাতাতেই থাকা। আমার বিভিন্ন জায়গায় স্টুডেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, মালদা, শিলিগুড়ি, শান্তিনিকেতন, কলকাতা, কোচবিহার। কখনো কখনো আমাকে অফলাইনও ক্লাস করাতে হয় কোচবিহারে বাড়িতে এলে, আবার কখনো কখনো অনলাইনও ক্লাস করাতে হয়। তবে ওরা মানে আমার সাথে খুব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে, যে মানে কোনো সময় আমার মানে হয়তো ক্লাসের ডেট পড়ে গেল, ওই সময় হয়তো আমার কোনো খুব একটা ভাইটাল রিহার্সাল, ভাইটাল প্রোডাকশনের কাজ পড়ে গেছে, ওরা খুব মিলিয়ে মিশিয়ে আমার সাথে অ্যাডজাস্ট করে নেয়। আর খুব সুন্দরভাবে ওরা গুছিয়ে নিয়েছে ব্যাপারটাকে, শেখার বিষয়টা বা যেই সব জিনিসগুলো বলি সেই সব জিনিসগুলো মন দিয়ে শেখা, প্র্যাকটিস করে আসা, সেই জিনিসগুলো প্রত্যেকেই করে। খুব ভালোবেসে ওরা মানে নাচটাকে নিয়ে এগোনোর চেষ্টা করছে। আর রিসেন্টলি 2024 সালে আমার এক ছাত্রী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র নৃত্যে পড়ার সুযোগ পেয়েছে, এন্ট্রান্সে উত্তীর্ণ হয়ে। এখনো বিভিন্ন জন আমার কাছে যারা শিখছে, তারাও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কিভাবে নাচ নিয়ে পড়া যায়, এই নাচকে নিয়ে এগোনো যায়, তারাও এন্ট্রান্সের প্রিপারেশন আমার কাছে নিচ্ছে, পড়াশোনা করছে। আমিও চেষ্টা করছি তাদেরকে তৈরি করার। এবার দেখা যাক কতটা কি হয়। একদম একদম একদম। তোমার সমস্ত আশা, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের আমদরিয়ার পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং সত্যি আজ আবারও বলছি যে তোমায় আমরা পেয়ে ভীষণ খুশি। আমারও খুব ভালো লাগছে এখানে এসে, এতটা সময় একটা খুব সুন্দর আড্ডার মধ্যে দিয়ে গেল, খুব ভালো লাগলো আমার এখানে এসে। একদম, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ বলাটাই বেটার। তবে আজ আমাদের এই শিল্প সাধনা বিভাগের এই পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আবারও ফিরবো নতুন অতিথির সাথে, নতুন আড্ডায় মেতে উঠতে, নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।